জীবনের প্রতিটি গল্পেই লুকিয়ে থাকে কিছু না বলা কথা, কিছু অব্যক্ত অনুভব। আর ঠিক সেই অজানা দোরগড়ায় দাঁড়িয়ে গল্প বলেন সমরেশ মজুমদার, যেখানে মানুষ, সমাজ আর মন মিশে যায় এক অনন্য জালে। আজ গল্প হলো শুরুতে আমরা শুনবো তাঁরই লেখা এক অসাধারণ সৃষ্টি, মহাকর্ম। তো শুরু করি গল্পটি। গল্প হলো শুরু। ধর্মদাসের বাবা প্রায় বড়াই করে বলতো, সারা জীবন এত চুরি করলাম, কিন্তু পুলিশ একবারের জন্যও আমাকে ধরতে পারেনি। অতএব তার কাছে চুরি কর্ম বড় কর্ম হয়ে উঠেছিল। জ্ঞান হবার পর থেকেই ধর্মদাস তার বাবাকে নানান জিনিস নিয়ে আসতে দেখতো। সেগুলো যে চুরি করে নিয়ে আসা তা বুঝতে একটু সময় লেগেছিল। ধর্মদাসের মা তার স্বামীর এই জীবিকা পছন্দ করতো না বলেই ছেলের নাম রেখেছিল ধর্মদাস। এই শখের ব্যাপারে তার স্বামীর আপত্তি ছিল না, কারণ চোরদের ধর্মে মতি না থাকলে চুরি করতে গেলে বিঘ্ন ঘটতে পারে। ধর্মদাসের মা তাকে স্কুলে ভর্তি করিয়েছিল। মহিলা ভালো সেলাই জানতো, সেই টাকায় ছেলেকে পড়াতো। সে পড়াশোনায় খুব ভালো ছিল ধর্মদাস, অল্পতেই বুঝে নিত। তাই স্কুলের শিক্ষকরা তাকে খুব ভালোবাসতো, যত্ন নিত। ধর্মদাসের বাবা এতে ছেলের কৃতিত্ব দেখতে পেত না। বুদ্ধিমান না হলে ভালো চোর হওয়া যায় না, অতএব সে বুদ্ধিমান, এবং তাই ছেলে বুদ্ধিমান হয়েছে। ছেলে যে গম্ভীর প্রকৃতির আদর্শ পড়ুয়া হয়ে যাচ্ছে, তাতে তার বিন্দু মাত্র চিন্তা হয়নি। ধর্মদাসের মা ভয় পেয়ে গিয়েছিল ছেলেকে বেশি দূর পড়তে দেবে না, তার বাবা এই ভেবে জোর করে নিজের জীবিকায় ঢোকাতে চাইবে। কিন্তু লোকটা কখনো আপত্তি করেনি। এক বিকেলে একজন চোর এলো দেখা করতে ধর্মদাসের বাবার সঙ্গে। চা মুড়ি খেতে খেতে চুরি চামারে নিয়ে কথা বলছিল। যত দিন যাচ্ছে বাজার খারাপ হয়ে যাচ্ছে। কলকাতা থেকে সল্টলেক এখনো অবশ্য ব্যবসা করার পক্ষে ভালো জায়গা। যারা জানলা খুলে ঘুমোয় তাদের ঘরে আকশি ঢুকিয়ে জিনিসপত্র বের করে নেওয়া যায়। অবশ্য বেশিরভাগ বাড়ি তৈরি হওয়ার পর জিনিসপত্র গুছিয়ে রেখে বাসিন্দারা পুরনো বাড়িতে ফিরে যায়, শনি রবিবার পিকনিক করতে আসে। সেই সব বাড়িতে গ্রিল কাটার যন্ত্র দিয়ে ঢুকলে সারা দিন রাত ধরে মনের সুখে চুরি করা যায়। সল্টলেকে পুলিশ কম, দিনের বেলায় যাদের রাস্তায় দেখা যায় না তাদের তো রাত্রে দেখাই যাবে না। এসব গল্পের মাঝখানে পড়াশোনা করে ধর্মদাস বাড়ি ফিরল। ক্লাস 10-এ পড়ে সে। মাথায় বেশ লম্বা হয়েছে। বাবা এবং বাবার বন্ধুর দিকে না তাকিয়ে ভেতরে চলে যেতেই বন্ধু ধর্মদাসের বাবাকে জিজ্ঞেস করলো, ছেলে তো সাবালক হয়ে গেছে, কাজকর্ম শেখাও। ধর্মদাসের বাবা হেসে বলল, পড়ছে, পড়ুক না। পড়ে কি হবে? চাকরি পাবে ভেবেছো? আজকাল খুঁটির জোর না থাকলে চাকরি পাওয়া যায়? খুব বোকামি করছো। তাছাড়া চাকরিতে কত মাইনে পাবে? ধর্মদাসের বাবা বলল, নিজের লাইনে ছেলেকে আনতে চাই না। বন্ধু বলল, এই এক ঢং হয়েছে। সেদিন এক বাড়িতে চুরি করতে গিয়েছি। কর্তা গিন্নি ঘুমোবার আগে গল্প করছিল। গিন্নি চাইছে তার ছেলে ডাক্তারি পড়ুক। কর্তা বলছেন, না, ডাক্তারি করে তো বুঝতে পারছি জ্বালা, ছেলেকে এ লাইনে আনতে চাই না।
ধর্মদাসের বাবা বলল, তুমি বুঝতে পারছো না, আমরা অশিক্ষিত লোক। শুধু বুদ্ধি দিয়ে কি যে ধরনের চুরি করে এসেছি এতকাল তা ব্যাকডেটেড হয়ে গেছে। ওভাবে 10-15 বছর পরে চুরি করা চলবে না। এখন চুরি করার নতুন নতুন কায়দায় তৈরি হবে। কম্পিউটার না কি যেন বলে, সেই যন্ত্র বলে দেবে কিভাবে চুরি করতে হবে। পড়াশোনা করে শিক্ষিত না হলে সেসব জানবে কি করে? যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে না? বন্ধুর চোখ বড় হয়ে গেল। ঘোর কাটতেই ধর্মদাসের বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, এই জন্য তোমাকে গুরু বলি দাদা। ওহ, দারুণ মতলব ভেজেছ। ধর্মদাসের বাবা যখন বন্ধুর পরামর্শ মেনে নিয়ে সল্টলেকের বাড়িতে বাড়িতে চুরি করছিল, তখন ধর্মদাস জয়েন্ট এন্ট্রান্স পাশ করে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে গিয়েছে। ধর্মদাসের বাবার জীবিকার ধরন একটু আলাদা। কোনো সঙ্গী নিয়ে সে চুরি করে না, ঝুঁকি নেয় না। তার চেহারাটি মন্দ নয় বলে কেউ চট করে তাকে চোর বলে ভাবতেও পারে না। কোনো এক নতুন বাড়িতে তখন পুলিশের কাজ চলছে, মিস্ত্রিরা ব্যস্ত। ভোরবেলা থেকে বাড়ির সামনে দাঁড়িয়ে ধর্মদাসের বাবা লক্ষ্য করেছে বাড়িতে কর্তাগিন্নি ছাড়া কেউ নেই। 9:30 মিস্ত্রিদের কাজ করতে বলে তারা বেরিয়ে গেল অফিসে। পেছনে পেছনে গিয়ে বাসে না ওঠা পর্যন্ত অপেক্ষা করলো। তারপরে ফিরে মিস্ত্রিদের জিজ্ঞাসা করলো, দাদা বৌদি অফিসে চলে গেছে? মিস্ত্রিরা বলল, এই মাত্র তারা বেরিয়ে গেছে। ধর্মদাসের বাবা খুব হতাশ হলো। মিস্ত্রিদের কাজকর্ম নিয়ে আলোচনা এমন ভাবে করতে লাগলো যে তাদের ভাবতে অসুবিধা হলো না যে সে বাবুর ভাই বাড়িতে ফোন করেছিল। কল্পিত নাম্বার ডায়াল করে দাদা দাদা বলে কোথাও একটা কথা বলল। ততক্ষণ তার উপর মিস্ত্রিদের আস্থা এসে গিয়েছে। বাড়ির যাবতীয় দামি জিনিস সুটকেসে পুরে বেরিয়ে আসতে অসুবিধে হলো না ধর্মদাসের বাবার। চুরির পরিমাণ যদি বেশ কয়েক হাজার টাকা হয় তাহলে প্রায় 1 মাস বিশ্রাম নেয় সে। তবে এই লাইনে চুরি করা যত সহজ, চোরাই জিনিস বিক্রি করে সঠিক দাম পাওয়া ততই কঠিন। যে নিচ্ছে সে চোরাই জিনিস জেনে কম টাকা দেবে, আবার তার কাছে পুলিশ এলে সে ফাঁস করেও দিতে পারে কে কাকে সে জিনিস দিয়েছে বা নিয়েছে। সেই জন্য ধর্মদাসের বাবা কলকাতায় চোরাই জিনিস বিক্রি করে না, ট্রেনে চেপে পাটনায় চলে যায়। ওখানে দামটাও একটু বেশি পাওয়া যায়, আবার ঝুঁকিও কম। ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে মাথা বিগড়ল ধর্মদাসের। সে ছাত্র রাজনীতিতে ঢুকলো। বুদ্ধিমান এবং শিক্ষিত ছেলে বলে নেতা হতে দেরি হলো না। তার মা মাথা চাপড়াতে লাগলো, ছেলের পড়ায় মন নেই, দিন রাত বিক্ষোভ মিছিল এইসব নিয়ে চলছে। এই করতে করতে যুব নেতা হয়ে গেল। কাগজে ছবি বের হলো। সে তার মাকে স্পষ্ট বলে দিল, পড়াশোনায় বিন্দু মাত্র আগ্রহ তার নেই, দেশের জন্য কাজ করতে চায় সে। মায়ের রাগ অভিমান কোনো কাজে লাগলো না। রাজনৈতিক কাজে তাকে পার্টি বিভিন্ন জেলায় পাঠাতে লাগলো। এইসব আশা করেনি ধর্মদাসের বাবা। সে দেখেছে কত ছেলে এইসব করে পায়ের তলার মাটি হারিয়েছে, কিন্তু সে যেহেতু কখনো ছেলেকে কিছু বলেনি তাই এক্ষেত্রেও চুপ করে থাকলো। কিন্তু মন খারাপ হয়ে যেত তার, ছেলে তার ঐতিহ্য রাখলো না। হঠাৎ কাগজে ছাপা হলো নির্বাচন হচ্ছে, পার্টি তার ছেলেকে নমিনেশন দিয়েছে। ছেলে এত চাপা এবং গম্ভীর যে খবরটা বাড়িতে জানায়নি। নির্বাচন মানে এক গাদা টাকা খরচ, এবং হেরে গেলে
সর্বনাশ। যদিও পার্টি টাকা দেবে নির্বাচন লড়তে, তবু কিছু খরচ তো হবে। ধর্মদাসের বাবা লক্ষ্য করলো বড় বড় ব্যবসায়ীরা হঠাৎ এগিয়ে এসে তার ছেলেকে টাকা দিচ্ছে নির্বাচনের লড়াই করার জন্য। এই ব্যবসায়ীদের অধিকাংশই কালোবাজারি, মানুষকে ঠকিয়ে টাকার পাহাড় করেছে। হঠাৎ চিন্তাটা মাথায় আসা মাত্র ধর্মদাসের বাবা দুহাত তুলে নাচতে লাগলো। তার স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, পাগল হয়ে গেলে নাকি? ধর্মদাসের বাবা বলল, আমি রিটায়ার করলাম, আমার চুরি করা শেষ। স্ত্রী জিজ্ঞেস করলো, এতদিন বাদে হঠাৎ এমন সুমতি হলো কেন? ধর্মদাসের বাবা বলল, এইবার তোমার ছেলে চুরি করবে। চুরি করবে? কি যা তা বলছো? ঠিক বলছি। এই যে কালোবাজারির কাছ থেকে হাজার হাজার টাকা নিচ্ছে, জিতে গেলে তারা ওকে ছেড়ে দেবে ভেবেছো? যা দিয়েছে তার 100 গুণ আদায় করে নেবে। ওকে দিয়ে বেআইনি ভাবে কাজ করিয়ে নেবে, অর্ডার পাস করাবে। ও সেটা করতে বাধ্য, আর করলেই ওকে ওরা কমিশন দেবে। আমি 2000 চুরি করেছি, ও 2-4 লাখ করবে। তারপর ধরো ও যদি মন্ত্রী হয়ে যায়, তাহলে তো কথাই নেই, 20-40 লাখ চুরি করবে। আর যদি দিল্লির মন্ত্রী হয়, তাহলে 20-40 কোটি। চাকরি করে যা চুরি করতে পারতো না, মন্ত্রী হয় তার 1000 গুণ করবে। ওহ, কি আনন্দ হচ্ছে আমার। ধর্মদাসের বাবার প্রাণ তখন গড়ের মাঠ, ফুরফুরিয়ে হাওয়া বইছে সেখানে। রাত দুপুরে বাড়ি ফিরল ধর্মদাস। নির্বাচনের কাজ করতে করতে সে খুব ক্লান্ত। মা জেগেই ছিল। হাত মুখ ধুয়ে ছেলে যখন খেতে বসলো, তখন মা বলল, আজ একটা ভালো খবর আছে, কিন্তু সেই সঙ্গে একটা খারাপ খবরও। ছেলে জিজ্ঞেস করলো, আগে ভালো খবরটা বলো। মা বলল, তোর বাবা আর চুরি করবে না, চুরি করা ছেড়ে দিয়েছে। ছেলে খাওয়া থামিয়ে বলল, এটা নিয়ে ভাবছিলাম, এখন বাবা যদি ধরা পড়ে যেত, তাহলে বিরোধী পক্ষ আমার 12টা বাজিয়ে দিত। চোরের ছেলেকে কেউ ভোট দিতে যেত? যাক, বাবার মতি বদল হলো কেন? মা বলল, সেটাই তো খারাপ খবর। তুই রাজনীতি করছিস আরো বড় চোর হবি বলে। ছি ছি খোকা, তোর মনে এই ছিল? আমি এত কষ্ট করে তোকে লেখাপড়া শিখিয়েছি কেন? ভবিষ্যতে তুই চোর হবি বলে? তাই পড়া ছেড়ে নেতা হবি? আমি চোর হব মানে? ছেলে ঘাবড়ে গেল। নয়তো কি? যত বড় নেতা হবি তত চুরি করবি। কাগজে নাকি বেরিয়েছে মন্ত্রীরাও চুরি করে ধরা পড়ছে। তোর বাবা সেই আনন্দে নাচছে। সে যা পারেনি তুই তার বহুগুণ বেশি করবি। একে বলে বাপের রক্ত বদলে যায় না। ছি! মা কেঁদে ফেললেন। ছেলে বলল, বাবা এ কথা বলেছে? বিধানচন্দ্র রায়, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, মাও জেদং, লেনিন সবাই নেতা ছিলেন। তারা কি মহামানব ছিলেন না? তারা কি চোর ছিলেন? মা মাথা নাড়ল ঘাবড়ে গিয়ে। না, তা কেন হবে? ওরা প্রণম্য মানুষ। তবে আমি তো ওদের পথ অনুসরণ করছি। এই যে বাবা এতদিন চুরি করলো এবং সেটা মহাকর্ম হলো, কারণ একবারও ধরা পড়েনি। তার রক্তের কথা যদি বলো, আমিও তো সেই রেকর্ড করতে পারি। হাজার হোক, ছেলে তো, এ নিয়ে একটুও দুশ্চিন্তা করো না মা। মা ঠিক বুঝলো কি বুঝলো না, কিন্তু ছেলের নামে 5.25 আনার মানত করে ফেললো। সেই সঙ্গে আমার গল্পটিও শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।